আর আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন। ক্লাসে যারা উপস্থিত আছেন প্রত্যেকে জানাবেন যে আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আর আপনারা সকলে কেমন আছেন এটাও একটু জানাবেন। প্রত্যেকে রেসপন্স করবেন। ওকে, তো আজ আপনাদের 82 এবং 83তম ব্যাচের 21 নম্বর ক্লাস অনুষ্ঠিত হয়েছে এবং আজ থেকেই আপনাদের ফাইবারের ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে এবং ফাইবারের এই ক্লাসগুলোর আমি আপনাদের নিয়ে থাকবো। তো আজ আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস আপনাদের সাথে অ্যাকচুয়ালি, তো আমি ক্লাসটির শুরুতে আপনার পরিচয়টা দিয়ে নিই। আমি তামান্না সিদ্দিকা জুথি, আমি একজন পিন্টারেস্ট মার্কেটার এবং একই সাথে আমি একজন ইমেল মার্কেটিং এক্সপার্ট। তো আজকে যেহেতু আপনাদের সাথে আমাদের প্রথম ক্লাস, তো আপনারা অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে ট্রেনার চেঞ্জ হয়ে গেলে কিছু একটু সমস্যা হয়, যে একজনের ক্লাস করেছেন তারা যেভাবে ক্লাসগুলো নিয়েছে দেখা গেল যে এক্স্যাক্টলি ওইভাবে আমি ক্লাস নিচ্ছি না। এক একটা ট্রেনারের ক্লাস নেওয়ার ধরন এক এক রকমের হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটু আমাদের সাথে কোঅপারেট করবেন যেন আমাদেরও আপনাদের ক্লাসগুলো নিতে সুবিধা হয় এবং আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, তো আমি চেষ্টা করব ফাইবারের ক্লাসগুলো যেহেতু আমাকে দেওয়া হয়েছে, তো সেহেতু ফাইবারের A to Z যা যা আছে সবগুলো বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার এবং আজকের ক্লাসে ফাইবারের টার্মস এবং রুলস যা যা আছে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ফাইবার লেভেল সিস্টেম নিয়েও আজকে আমি আলোচনা করব। ফাইবার লেভেল সিস্টেম সম্পর্কে আপনাদের কতজনের কতটুকু ধারণা আছে আমি জানি না, তবে ফাইবার লেভেল সিস্টেম বিষয়টা জানা প্রয়োজন, তাই হচ্ছে ফাইবারের লেভেল সিস্টেমটা নিয়েও আজকে আমি আলোচনা করব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা একদমই বেসিক এবং থিওরিটিক্যাল একটা ক্লাস হবে। এছাড়াও ফাইবারের প্রতিটা বিষয় নিয়েই আমি আলোচনা করব প্রতিটা ক্লাসেই আপনাদের। দেখা যাচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে গিগ পাবলিশ করা, ক্লায়েন্টদের সাথে কিভাবে কথা বলতে হবে, অর্ডার কিভাবে নিতে হবে, কাজ করার পরে সেটা ফাইবারে কিভাবে ডেলিভারি দিতে হবে, ইভেন ফাইবারে পেমেন্ট মেথড অ্যাড করা এবং ডলার উইথড্র করা সহ প্রতিটা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ফাইবারের উপর আপনারা টোটাল ক্লাস পাচ্ছেন 3টা এবং এই 3টা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দেওয়া হবে, যার কারণে হচ্ছে যখন আপনারা ফাইবারের কাজগুলো করবেন সেই রেকর্ডেড ভিডিওগুলো দেখে দেখে যেন কাজ করতে পারেন এবং আপনাদের কাজ করতে যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? আচ্ছা, জি, আমি আপনাদের ইমেল মার্কেটিং কোর্সও নিয়ে থাকি, আমি ইমেল মার্কেটিং এর ট্রেনার। তো যাই হোক, তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের ক্লাসে মুভ করি। ঠিক আছে? আপাতত আমি আপনাদের চ্যাট অপশনটা অফ করে রাখছি। তো অনেক সময় দেখা যায় যে ক্লাস চলাকালীন সময় আপনারা অনেকে মেসেজ করেন, তো এতে অন্যের হচ্ছে স্ক্রিন দেখতে একটু অসুবিধা হয়। ঠিক আছে? এই কারণে আমি চ্যাট অপশনটা অফ করে দিলাম এবং ক্লাসের শেষে আপনাদের চ্যাট অপশন আমি আবারও ওপেন করে দিব এবং আপনাদের যাদের যা কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমি সরাসরি আমাদের মেইন ক্লাস টপিকে চলে যাচ্ছি। তো এর জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব এবং এখানে সার্চ করব fiber.com লিখে। ঠিক আছে? যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে নর্মালি এখানে আমরা সার্চ করব fiber.com। ঠিক আছে? fiber.com লিখে সার্চ করব। এটা হচ্ছে ফাইবারের মেইন ওয়েবসাইট। ঠিক আছে? এটা হচ্ছে ফাইবারের ওয়েবসাইট এবং এটা তাদের হচ্ছে হোম পেজ, ফার্স্ট পেজ যেটা আমরা বলি একটা ওয়েবসাইটের। এবং এই পেজে দেখবেন যে ফাইবার তাদের সমস্ত জিনিসগুলো দিয়ে রেখেছে। একটা ফার্স্ট পেজ অ্যাকচুয়ালি যেরকম হয়, তাদের বিভিন্ন সার্ভিস সম্পর্কে এখানে লেখা আছে, বিভিন্ন ধরনের ব্যানারও আমরা এখানে দেখতে পারবো, গিগ দেখতে পারবো। ঠিক আছে? তো এই পেজটার একদম আমরা নিচে স্ক্রল করব। এই পেজটার একদম নিচে স্ক্রল করব, fiber.com লিখে যখন আপনারা ফাইবারের মেইন পেজে চলে আসবেন, তো সেই পেজের একদম ফুটারে চলে আসবো আমরা। ঠিক আছে? নিচে স্ক্রল করে এখানে দেখুন কোম্পানি একটা অপশন আছে, এই যে কোম্পানি একটা অপশন, এবং এই অপশনের এই যে টার্মস অফ সার্ভিস, এখানে আমরা যাব। ঠিক আছে? fiber.com লিখে সার্চ করার পরে ফাইবারের যে পেজটা আমরা পাই সেই পেজের একদম নিচে চলে আসব, ফুটারে এসে টার্মস অফ সার্ভিস এই যে অপশনটা আছে আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে ফাইবারের যে রুলস গুলো আছে সেগুলো আমাদের সামনে চলে আসবে এবং সেখান থেকে আমরা তাদের রুলস গুলো সম্পর্কে জানতে পারবো। এখানে আমরা নিউ ট্যাবে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এই যে টার্মস অফ সার্ভিস এই অপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে? টার্মস অফ সার্ভিস এই অপশনে ক্লিক করছি। এই যে আমাদের ওদের সমস্ত ডিটেলস গুলো আমরা এখানে পেয়ে গিয়েছি। ঠিক আছে? এখানে দেখুন লাস্ট আপডেট দেখাচ্ছে জুন 2025, অর্থাৎ 2025 সালের জুনে এটা লাস্ট আপডেট নিয়েছে। তো ফাইবার প্রতি বছরে একবার করে আপডেট হয়, নর্মালি এটা হচ্ছে ফেব্রুয়ারিতে আপডেট হয়। তো এইবার হচ্ছে জুনেও একটা আপডেট নিয়ে এসেছে। ঠিক আছে? প্রতি বছর একটা করে আপডেট ফাইবার দিয়ে থাকে।
তো এখানে ওদের সমস্ত কি টার্মস প্লাস হচ্ছে ফাইবারের যাবতীয় রুলস, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা করলে কোন ধরনের প্রবলেম হতে পারে, এই সমস্ত বিষয় এখানে ডিটেইল লেখা আছে। ঠিক আছে, তো আমরা একটু নিচে স্ক্রল করব। এই যে সেলার, আমরা মেইনলি এখানে সেলার। ঠিক আছে, ফাইবারে আমরা যারা কাজ করব আমরা হচ্ছি সেলার, এবং যারা আমাদের কাছ থেকে কাজগুলো নিবে বা আমরা যাদের কাজ করে দিব তারা হচ্ছে বায়ার। ঠিক আছে, আমরা নিজেরা এখানে সেলার, প্রতিটা ফ্রিল্যান্সারই এক একজন সেলার। ঠিক আছে, আপনারা এখানে যারা যারা ফাইবারে অ্যাকাউন্ট করবেন, আপনারা বিভিন্ন সার্ভিস সেল করবেন, আপনারা প্রত্যেকেই হচ্ছে সেলার, এবং আপনাদের কাছ থেকে যারা আপনাদের সার্ভিস গুলো পারচেজ করবে তারা হচ্ছে বায়ার। ওকে, তো ফাইবার একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে সেলার এবং বায়ার উভয় পক্ষই এখানে রয়েছে। ঠিক আছে, যেমন সেলারও রয়েছে এখানে, ঠিক সেরকম বায়ারও রয়েছে। তো আমরা হচ্ছে এখানকার সেলার। তো সেলারদের জন্য কিছু নিয়ম কানুন এখানে আছে, এবং এখানে সমস্ত নিয়ম কানুন গুলো বলে দেওয়া আছে যে আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না। আপনার ফাইবারের যে সেলার অ্যাকাউন্টটা আপনি তৈরি করবেন, যেটার মাধ্যমে আপনি কাজ করবেন, সেই অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন, সেই অ্যাকাউন্টটা তৈরি করতে আপনাদের কোন ধরনের ইনফরমেশন, কি কি ইনফরমেশন লাগবে, সমস্ত ডিটেলস কিন্তু এই জায়গায় লেখা আছে। ঠিক আছে, বিশেষ করে লাস্টের এই অংশটুকুতে আপনার হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট তৈরির যে নিয়ম কানুন গুলো আছে, বা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে যে যে ইনফরমেশন গুলো লাগে সেগুলো কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি একটু আপনাদের সাথে ডিটেইলে আলোচনা করি যে অ্যাকচুয়ালি ফাইবার অ্যাকাউন্টটা তৈরি কিভাবে করতে হয়, এবং কি কি কাজ এখানে করা যায় কোনটা করা যায় না, এই বিষয়গুলো নিয়ে আমরা জানিয়ে দিই। তো যে কোনো জায়গায় কাজ শুরু করার আগে সেই জায়গার নিয়ম কানুন গুলো প্রথমে জানতে হয়। ঠিক আছে, যে কোনটা করলে আমার ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, বা কোনটা করলে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে, এই বিষয়ে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা খুবই জরুরি। তা না হলে দেখা যায় যে আমরা কোনো কিছু না জেনেই হুট করে অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, এবং কিছুদিন পরে সেটা কিন্তু সাসপেন্ড করে দেয়। তো এই ধরনের প্রবলেম যেন না হয়, এই কারণে নিয়ম কানুন আপনাদের জানিয়ে রাখা। ফাইবার খুবই সেন্সিটিভ একটা প্ল্যাটফর্ম, এখানে আপনার সামান্য একটা ভুল হলেই দেখা যায় যে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই কারণে প্রথমে যেটা আপনাদের করতে হবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, তো এখানে আপনারা যা যা ইনফরমেশন গুলো ইউজ করবেন প্রতিটা ইনফরমেশনই অথেন্টিক হতে হবে, কোনো প্রকার ফেক ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া যাবে না। তো অনেক সময় আমরা বিভিন্ন অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু ফেক ইনফরমেশন দিয়ে থাকি, যেমন আমাদের নাম বা এই জিনিসগুলো আমরা ফেক ইউজ করি এখানে। ঠিক আছে, তো সেটা ফাইবারে মোটেও করা যাবে না। ফাইবারে আপনারা যে ইনফরমেশন গুলো এখানে ইনপুট করবেন প্রত্যেকটা ইনফরমেশন অথেন্টিক হতে হবে। ঠিক আছে, তো এনআইডি কার্ডে আপনাদের যে নাম আছে সেই নামটি আপনারা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। যাদের এনআইডি কার্ড এখনো হয়নি, আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে বা আপনাদের যে জন্ম নিবন্ধনের যে কাগজটা আছে সেখানে আপনাদের যে নামটা দেওয়া আছে সেই নামটা আপনারা ফাইবারে ইউজ করার ট্রাই করবেন। ঠিক আছে, আর যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন সেই জিমেল অ্যাড্রেসটা আপনারা যদি সম্ভব হয় এনআইডি কার্ডের সাথে মিল রেখে নতুন একটা জিমেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমি বললাম যে আপনাদের অনেক সময় দেখা যায় কি যে আমরা ফাইবারে জাস্ট এমনি একটা ইনভ্যালিড একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিই। তো এই ধরনের জিমেল অ্যাড্রেস ইউজ করা কিন্তু রিস্কের। ইনভ্যালিড কোনো জিমেল অ্যাড্রেস কিন্তু ফাইবারে দেওয়া যায় না। আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাজেস্ট করি যে আপনারা যদি ফাইবারে নতুন হয়ে থাকেন এবং ফাইবারে যে অ্যাকাউন্ট আপনারা তৈরি করছেন, এই অ্যাকাউন্টটা তৈরি করতে আপনার যে জিমেল অ্যাড্রেসটা এখানে প্রথমে প্রয়োজন হবে, সেই জিমেল অ্যাড্রেসটা আপনাদের এনআইডি কার্ড বা আপনাদের বার্থ সার্টিফিকেটে যে নামটা দেয়া আছে সেই নামের সাথে মিল রেখে একটা নতুন জিমেল আপনারা এখানে তৈরি করে নেবেন। ঠিক আছে, তো অনেকে মনে করে থাকেন যে হচ্ছে ফাইবারে পুরাতন জিমেইল ইউজ করতে হয়, যত জিমেলটা পুরাতন হবে ফাইবারে ওটা ইউজ করলে তত বেশি ভালো হবে, এটা অনেকের ধারণা থাকে। ঠিক আছে, ফাইবার সম্পর্কে যারা টুকটাক ধারণা মানে জানেন আর কি, আবার অনেকে অনেক সময় ইউটিউবে সার্চ করেন, তো বিভিন্ন জায়গায় দেখা যায় যে এরকম বলে যে যত পুরনো জিমেইল আপনার ফাইবার অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজ করবেন তত ভালো, আপনার অ্যাকাউন্টটা তত বেশি স্ট্রং হবে। এটা আসলে একদমই ভুল কথা, এটা একটা মিথ জাস্ট, এমন কোনো বিষয় নেই। পুরাতন জিমেইল ফাইবারে ইউজ করলে বরং কিছু প্রবলেম হয়। যেমন ধরুন আমি সবসময় বলি যে নতুন অ্যাকাউন্ট ইউজ করতে, কেন বলি, কারণ দেখা যায় যে ফাইবারে আমরা যে জিমেইলটা ইউজ করি ওই জিমেইলে ফাইবার থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেইল আসে বা বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসতে পারে। তো পুরাতন জিমেইল আপনারা যদি এখানে ইউজ করেন তো ওই পুরাতন জিমেইলটা আপনি আরো বিভিন্ন জায়গায় ইউজ করেছেন, এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আমাদের জিমেইলে কিন্তু অনেক ধরনের মেইল এসে থাকে। তো দেখা যায় ফাইবারেও যদি আপনি ওই সেম পুরাতন জিমেইলটাই ইউজ করেন তাহলে আপনার ফাইবার থেকে যে ইম্পর্টেন্ট মেইল গুলো আসছে বা ইম্পর্টেন্ট যে নোটিফিকেশন গুলো আসছে এগুলো অন্যান্য মেইলের নিচে চাপা পড়ে যায়, যার কারণে অনেক সময় এটা আমাদের চোখে পড়ে না বা এটাকে আমরা স্কিপ করে যাই।
ঠিক আছে, তো এই নর্মালি আমরা মেইল চেক করি না, বাংলাদেশে আমরা যারা আছি আমরা মেইল চেক করতে খুব একটা আগ্রহী নই। তো যার কারণে দেখা যায় এমনিতেই মেইল চেক করি না, তার উপর যদি পুরাতন জিমেল ফাইবারে ইউজ করি তাহলে ওইটা মেইল তো আরো চেক করা হয় না, ওই ফাইবারের ওই ইম্পর্টেন্ট মেইল গুলো আমাদের আর চোখেই পড়ে না, অন্যান্য মেইলের নিচে চাপা পড়ে যায়। তো এই কারণে আমি বলি যে ফাইবারে একদমই ফ্রেশ নিউ একটা জিমেইল ইউজ করবেন, যে জিমেইলটা আপনি অন্য কোথাও ইউজ করেননি, যেন ফাইবার থেকে যদি কোনো মেইল আপনাকে পাঠানো হয় বা ফাইবার যদি কোনো নোটিফিকেশন আপনাকে সেন্ড করে সেটা যেন আপনি সাথে সাথে দেখতে পারেন। ঠিক আছে, এই কারণে আপনাদের হচ্ছে নিউ একটা জিমেইল আমি ইউজ করতে বলি ফাইবারে সবসময়, প্রতিটা ব্যাচে আমি একই কথা বলেছি। আর সম্ভব হলে আপনারা এনআইডি কার্ডের সাথে মিল রেখে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ঠিক আছে, এটা যে বাধ্যতামূলক করতেই হবে বিষয়টা এরকম না, যদি সম্ভব না হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনারা নর্মালি একটা ভ্যালিড নাম্বার ভেরিফাই করা এরকম একটা জিমেইল তৈরি করে নেবেন। ঠিক আছে, আর ফাইবারে আপনারা একবার যে ইনফরমেশনটা ব্যবহার করবেন, অর্থাৎ একবার যে ইনফরমেশন গুলো আপনারা ফাইবারে ইউজ করে ফেলবেন, ওই সেম ইনফরমেশন গুলো পরবর্তীতে আপনি যদি আবারও ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে কিন্তু ইউজ করতে পারবেন না। ঠিক আছে, যেমন ধরুন জিমেইল হতে পারে, ছবি হতে পারে, ফাইবারের প্রোফাইল পিকচারে আপনি যে ছবিটা দিলেন সেটা, ফোন নাম্বার, তারপর ইউজার নেম, এগুলো কিন্তু কোনোটাই আপনারা নেক্সট টাইম আর ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এই জিনিসগুলো একবারই শুধুমাত্র ব্যবহার করা যায়, নেক্সট টাইম অ্যাকাউন্ট করতে হলে সবকিছু আবারও চেঞ্জ করে নতুন ইনফরমেশন আপনাকে সেখানে দিতে হবে। ঠিক আছে, আগে যে ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশন আবারও রিপিট করা যাবে না। ঠিক আছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে একটা ডিভাইস দিয়ে, একটা আইপি দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করা যায়। আবারও বলছি, একটা ডিভাইস দিয়ে, একটা আইপি দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করা যায়। ঠিক আছে, একটা ডিভাইস দিয়ে দুইটা ফাইবার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা যাবে না। যদি এমন হয় যে আগের একটা ফাইবার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আগের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়ে নিউ অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারেন। আর খুব ভালো হয় যদি ডিভাইসে আপনারা একটা উইন্ডোজ দিয়ে নিতে পারেন তাহলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে আর কোনো ঝামেলা হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। এরকম অনেকেই আছেন হয়তোবা যাদের অলরেডি ফাইবারে অ্যাকাউন্ট ছিল বা আছে, এখনো আপনারা কাজ করছেন না বা সেই অ্যাকাউন্টে আপনারা অ্যাক্টিভ নেই। তো এই ধরনের অ্যাকাউন্ট থাকলে আপনারা সেগুলোকে ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার ডিভাইসে একটা উইন্ডোজ দিয়ে নিলে ভালো হয়, অথবা অন্য কোনো একটা ডিভাইস দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে আপনার বর্তমান ডিভাইসে আপনি সেটা লগ ইন করে কাজ করতে পারবেন। ঠিক আছে, আবার অনেকে বলবেন যে আমার 1 বছর আগের একটা অ্যাকাউন্ট ছিল, আমার 4 মাস আগের, 6 মাস আগের একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টে আমি কাজ করতে পারবো কিনা, এ ধরনের কোশ্চেন অনেক পাই। তো সেক্ষেত্রে বলছি যে ফাইবার অ্যাকাউন্টে কাজ করার ক্ষেত্রে গিগ যে আমরা পাবলিশ করি এটা র্যাঙ্কিং এর একটা বিষয় থাকে। ঠিক আছে, তো আপনি যখন পুরাতন অ্যাকাউন্টে আপনার গিগ পাবলিশ করবেন, হয়তোবা পুরাতন অ্যাকাউন্টে আপনার অ্যাক্টিভিটি নেই, সেখানে আপনি কোনো কাজ করেন নাই কোনো বায়ারের সাথে, ওই অ্যাকাউন্টটা জাস্ট এমনিতেই পড়ে আছে, তো এই ধরনের অ্যাকাউন্টে আপনি যদি পুনরায় আবারও কাজ শুরু করেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের গিগ গুলো কিন্তু র্যাঙ্কিং এ যায় না। ঠিক আছে, এই কারণে পুরাতন অ্যাকাউন্টে কাজ করার থেকে বেটার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টে কাজ স্টার্ট করে দেওয়া। ওকে, আর এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে একটা ডিভাইসে একটার বেশি অ্যাকাউন্ট কিন্তু লগ ইন রাখা যাবে না। ঠিক আছে, একটু আগে বললাম যে একটা ডিভাইসে একটা আইপি দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আর এখন বলছি যে একটা ডিভাইসে একটার বেশি ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করে রাখা যাবে না। ধরুন কোনো একজনের 3টা প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ 3টা ফাইবার অ্যাকাউন্ট আছে, হয়তো একটাতে ইমেল মার্কেটিং এর কাজ করছে, আরেকটাতে হয়তো বা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছে, আরেকটাতে হয়তো বা প্রিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, তো এই ধরনের 3টা প্ল্যাটফর্মে 3টা আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আলাদা আলাদা ডিভাইস দিয়ে হয়তো বা 3টা অ্যাকাউন্ট তিনি তৈরি করেছেন, করতেই পারেন, কিন্তু সে কাজ করার সময় 3টা অ্যাকাউন্ট একটা ডিভাইসে ট্যাব ওপেন করে 3টাই লগ ইন করে রাখলো। ঠিক আছে, তো এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। ঠিক আছে, আবারও বলছি, অনেকের আছে এরকম যে একই সাথে বেশ কয়েক ধরনের কাজ করে। ফ্রিল্যান্সিং এর তো অনেকগুলো ক্যাটাগরি থাকে, ডিজিটাল মার্কেটিং এরও অনেকগুলো ক্যাটাগরি আছে। তো ধরুন আপনি ইমেল মার্কেটিং নিয়েও কাজ করতে চাইছেন, আবার আপনি প্রিন্টারেস্ট মার্কেটিং নিয়েও কাজ করতে চাইছেন, আবার আপনার গ্রাফিক্স ডিজাইনেরও দেখা যায় যে ফাইবার অ্যাকাউন্ট আছে। আপনি 3টা অ্যাকাউন্টে একসাথে কাজ করতে চাচ্ছেন, আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু 3টা অ্যাকাউন্ট একসাথে একটা ডিভাইসে কখনোই লগ ইন করে রাখা যাবে না। ঠিক আছে, অনেক সময় অনেকে এটা ভুলটা করে থাকে যে একটা ডিভাইসে 3টা আলাদা আলাদা জিমেইলে 3টা অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট
সাথে লগ ইন করে রেখে দিয়েছে, একটাতে একবার এটাতে ঢুকছে তো আরেকবার আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করে সেখানে কাজ করছে। তো এরকম করে কিন্তু করা যাবে না, ঠিক আছে? তো একটা ডিভাইসে একটার বেশি ফাইবার অ্যাকাউন্ট লগ ইন কোনোভাবেই রাখা যাবে না। প্রয়োজনে একটা লগ আউট করে আপনারা আরেকটা লগ ইন করতে পারেন। তবে এখানেও একটা নিয়ম আছে যে একটা অ্যাকাউন্ট লগ আউট করার পরে মাঝখানে একটা গ্যাপ রাখতে হয়, সেটা হচ্ছে 40 মিনিট থেকে 1 ঘন্টার একটা গ্যাপ। এই গ্যাপ রেখে দেন আরেকটা অ্যাকাউন্ট আপনারা লগ ইন করবেন, ঠিক আছে? এইভাবে কাজ করতে হয় ফাইবারে। আপনি ধরুন মনে করলেন যে ঠিক আছে 3টা অ্যাকাউন্ট আমি একসাথে লগ ইন রাখলাম না, আমি হচ্ছে এখন একটাতে কাজ করছি, এটা লগ আউট করে সাথে সাথে আমি আরেকটা লগ ইন করবো। তো এটাও করা যাবে না, মাঝখানে একটা মিনিমাম 30 মিনিটের একটা গ্যাপ অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? 30 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টার একটা গ্যাপ রেখে দেন আপনি সেকেন্ড আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, ঠিক আছে? একটা লগ আউট করার পরে মাঝখানে 30 মিনিট অথবা 1 ঘন্টার একটা ব্রেক নিয়ে দেন আপনি হচ্ছে আপনার সেকেন্ড অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবেন। এবং এটা হচ্ছে নিয়ম, যারা একের অধিক ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চায় তো তারা এই নিয়মটা ফলো করে, তাহলে তাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? একই সাথে এরকম অ্যাকাউন্ট লগ ইন রাখা দেখলে ফাইবার অনেক সময় অ্যাকাউন্ট গুলোকে সাসপেন্ড করে দেয়। তো এই জন্য যদি 2টা বা 3টা অ্যাকাউন্টে কাজ করতে চান তো এই নিয়মটা ফলো করে কাজ করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট লগ আউট করার পরে মাঝখানে একটা ব্রেক নেবেন 30 মিনিট বা 1 ঘন্টার একটা ব্রেক দিয়ে দেন হচ্ছে সেকেন্ড বা থার্ড অ্যাকাউন্টে আপনারা লগ ইন করতে পারেন। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে যে সকল নিয়ম কানুন ফলো করার ছিল সেই বিষয়গুলো আমি টুকটাক জানিয়ে রাখলাম। আরো অনেক ধরনের নিয়ম কানুন আছে ফাইবারে কাজ করার। পরবর্তী ক্লাসগুলোতে ধীরে ধীরে আমি সব ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। একটা ক্লাসে আসলে এত কিছু বলা সম্ভব হয় না। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের পার্টটা আপনারা যখন দেখবেন সেখানে দেখবেন এই বিষয়গুলো আমি আরো ডিটেইলে আলোচনা করেছি, ঠিক আছে? তখন ওই কাজটা দেখলে জিনিসগুলো আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে কথাগুলো বললাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে, এতটুকু অংশ পর্যন্ত আপনারা কি বুঝতে পেরেছেন? যে অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে যে নিয়ম কানুন গুলো আছে এই নিয়ম কানুন গুলোকে আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি আমাকে জাস্ট এতটুকু জানাবেন। ওকে, যাক আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন আপনারা। তো এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের বিষয়টুকু জানিয়ে রাখলাম। পরের পার্টটা হচ্ছে গিগ নিয়ে একটু আলোচনা করি। যে ফাইবারে যেহেতু আমরা কাজ করব, ফাইবারের গিগ সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। ফাইবারের গিগ অ্যাকচুয়ালি কি এবং ফাইবারের গিগটা দেখতে কেমন হয় এই জিনিসটা একটু আপনাদেরকে দেখাই। আমি আবারও ফাইবারের পেজে চলে আসলাম। এখান থেকে আমরা এই যে সার্চ যে বক্সটা আছে fiber.com লিখে সার্চ করবেন, যখন ফার্স্টে আপনাদের এই অপশনটা আপনাদের সামনে চলে আসবে এবং এখানে আপনারা যেই বিষয়টা নিয়ে কাজ করতে চান সেটা লিখে এখানে সার্চ করবেন। যেমন আপনারা ফাইবারে কাজ করবেন পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে, ঠিক আছে? তো এখানে আমরা নর্মালি কি লিখে সার্চ করব? পিন্টারেস্ট মার্কেটিং। এখানে আমরা পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করব। এই দেখুন সাজেশন বক্স তো অলরেডি চলে এসেছে পিন্টারেস্ট মার্কেটিং। এখান থেকে আমি জাস্ট এটা এখানে এন্টার করে সার্চ করব। আপনারা ফাইবারে কাজ করবেন পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে, ঠিক আছে? অনেকে আবার এই কোশ্চেনটাও করে যে আমরা ফাইবারে কোন বিষয়টা নিয়ে কাজ করব। তো এই জন্য বলে দিলাম ফাইবারে আপনারা এই যে পিন্টারেস্ট মার্কেটিং এটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফাইবারের বিভিন্ন গিগ, ঠিক আছে? প্রত্যেকে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করছে এবং পিন্টারেস্ট মার্কেটিং এর এখানে রেজাল্ট দেখাচ্ছে 3200 প্লাস, ঠিক আছে? 3200 প্লাস গিগ এই হচ্ছে ফাইবারে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আছে। অর্থাৎ 3200 প্লাস মানুষ, 3200 প্লাস মানুষ হচ্ছে ফাইবারে কাজ করতেছে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে, ঠিক আছে? এবং তাদের গিগ গুলো এখানে এক এক করে দেখাচ্ছে। এগুলো হচ্ছে এক একটা গিগ, ঠিক আছে? এগুলোকে আমরা গিগ বলি। গিগ নর্মালি সেই জিনিসটা যেখানে আমাদের সার্ভিস গুলো লেখা থাকবে। ফাইবারে আমরা কি করব? ফাইবারে আমরা আমাদের সার্ভিস সেল করব। তো আমাদের সার্ভিস গুলো সম্পর্কে ইন ডিটেইলে এই গিগের মধ্যে লেখা থাকে, ঠিক আছে? যেরকম আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখি না, যে বিভিন্ন অনলাইন পেজ বুস্ট রান করে এবং সেখানে তারা কোন কোন প্রোডাক্ট সেল করছে, কোন প্রোডাক্টের প্রাইস কত, এগুলো লিখে যে বুস্ট করে। এই ফাইবারও বিষয়টা সেরকমই। এখানে আমরা কি কি সার্ভিস গুলো দিচ্ছি, কোন কোন সার্ভিস গুলো আমরা সেল করব, সেই সমস্ত ডিটেলস একটা গিগ আকারে আমরা হচ্ছে ফাইবারে প্রকাশ করি বা ফাইবারে আমরা পাবলিশ করি, ঠিক আছে? তো এখান থেকে আমি কয়েকটা গিগ একটু ওপেন করি। এই একটা গিগ আমি একটু ওপেন করে নিচ্ছি। এই প্রথম গিগটাই ওপেন করেছি। এখানে দেখুন প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, একটা টাইটেল, ঠিক আছে? আই উইল ক্রিয়েট পিনস এন্ড বোর্ড অ্যাজ আ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। প্রত্যেকের কিন্তু একটা করে টাইটেল আছে। দেখুন এই যে এই প্রথমেই দেখাচ্ছে এটা হচ্ছে টাইটেল।
গিগের প্রথমে একটা কি থাকে, টাইটেল থাকে। ঠিক আছে, গিগের সর্বপ্রথম একটা আমাদের কি দেই, টাইটেল দিই। আপনারা যেমন পিন্টারেস্টে পিন পোস্ট করার সময় একটা টাইটেল ইউজ করেন, এক্স্যাক্টলি সেভাবেই আমরা যখন ফাইবারে কোনো গিগ পাবলিশ করি প্রথমে আমাদেরকে একটা টাইটেল এখানে দিতে হয়। ঠিক আছে, যে টাইটেলটা আমাদের প্রথমেই দেখা যায়। যে কোনো বায়ার যখন এরকম পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করবে সর্বপ্রথমে আমাদের এই ব্যানারটা দেখতে পারবে, এবং তারপরে হচ্ছে আমাদের প্রোফাইলটা এখানে শো করবে। এবং এখানে দেখুন আই উইল ক্রিয়েট পিনস এন্ড বোর্ড, অর্থাৎ এই যে একটা হচ্ছে এটা এই জিনিসটা এখানে দেখা যাবে। ঠিক আছে, তো টাইটেলটা প্রথমেই শো করবে। এই হচ্ছে ইমেজ, এবং এখানে অ্যাবাউট দিস গিগ, অর্থাৎ আপনি আপনার গিগের সমস্ত বিষয়গুলো এখানে ডিটেইলে আলোচনা করবেন। আপনি কি কি বিষয়ে সার্ভিস দিচ্ছেন, আপনার কাছ থেকে সার্ভিসটা বায়ার কেন নিবে, আপনার কাছে সার্ভিস নিলে বায়ার কোন কোন ক্ষেত্রে উপকৃত হবে, আপনি আপনার কাজগুলো কিভাবে করেন, এই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের গিগের অ্যাবাউটে লিখি। ঠিক আছে, এটা কাইন্ড অফ ডেসক্রিপশন আমাদের গিগের। ঠিক আছে, এই ডেসক্রিপশনের এই জায়গায় আমরা আমাদের গিগ সম্পর্কে ডিটেইল আলোচনা করি, যে আমরা আমাদের গিগে কোন ধরনের সার্ভিস গুলো এখানে দিচ্ছি এবং কোন ধরনের সার্ভিসের জন্য বায়ার কি ধরনের বেনিফিট এখান থেকে পাবে, এবং তারা আমাদের কাছ থেকেই কেন হচ্ছে সার্ভিস গুলো নিবে, এবং আমাদের কাছ থেকে সার্ভিস নিলে তারা কি পরিমাণ উপকৃত হবে, বা আমরা তাদেরকে কোন কোন বিষয়গুলো সম্পর্কে ভালো কাজ করে দিতে পারবো, সেই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের গিগের অ্যাবাউটে লিখে থাকি, বা আমরা গিগের ডেসক্রিপশনে দিয়ে দিই। আমাদের গিগের যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস সম্পর্কে ডিটেইল একটা আলোচনা আমাদের এই ডেসক্রিপশনে থাকে। ঠিক আছে, এরপরে নিচে যদি আরেকটু স্ক্রল করি, এখানে আমরা আমাদের গিগের প্রাইসিংটা দেখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গিগের প্রাইসিং। গিগে অবশ্যই প্রাইসিং উল্লেখ করতে হয়, যেখানে আমাদের 3 ধরনের প্যাকেজ থাকে। একটা বেসিক প্যাকেজ থাকে, একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ থাকে, আর একটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ থাকে। তো বেসিক প্যাকেজে আমরা কি ধরনের সার্ভিস দিচ্ছি, কোন কোন সার্ভিস গুলো এখানে আছে, এবং কত দিনের মধ্যে আমরা তাদেরকে ডেলিভারিটা কমপ্লিট করে দিব, এবং এই সমস্ত সার্ভিস গুলোর জন্য আমরা কত ডলার চার্জ করছি, সে সমস্ত বিষয়গুলো আমাদের এই প্রাইসিং এ উল্লেখ থাকে। ঠিক আছে, এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজে কাজের পরিমাণটা একটু বেশি থাকে বেসিকের তুলনায়। তো এখানে আমরা কোন কোন সার্ভিস গুলো দিচ্ছি, তারপরে এখানে আমরা ওই কাজটা কোনো ক্লায়েন্ট যদি আমাদের কাছ থেকে কোনো কিছু পারচেস করতে চায়, স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি তিনি আমাদের কাছ থেকে পারচেস করে বা অর্ডার কনফার্ম করে, তো তার অর্ডারটা আমরা কতদিনের মধ্যে ডেলিভারি করব, এই সমস্ত বিষয়গুলো আমাদের গিগের মধ্যে কিন্তু উল্লেখ করা থাকে। ঠিক আছে, একইভাবে প্রিমিয়ামের এখানেও প্রিমিয়ামের সব থেকে বেশি কাজের পরিমাণটা বেশি থাকে, এবং এখানে আমরা কি কি সার্ভিস দিব, এবং সেটা কতদিনের মধ্যে ডেলিভারি করব কাজটা, এবং সেটার প্রাইস কত হবে, সমস্ত বিষয়গুলো আমাদের প্যাকেজিং এর মধ্যে উল্লেখ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাইস প্রাইস প্যাকেজিং বলা যায়, এটা হচ্ছে আমাদের গিগের প্রাইসিং পার্ট। তো এখানে আমরা আমাদের প্রাইসটা অ্যাড করি, কোন কোন সার্ভিস দিব, কোনটা সার্ভিস দিব না, কোন প্যাকেজে কোন সার্ভিসটা পাবে, এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে, তো গিগের এই পার্টটা আমাদের আলাদা ক্লাস আছে গিগ ক্রিয়েশনের, নেক্সট ক্লাসে এটা গিগ ক্রিয়েশন কিভাবে একটা গিগ তৈরি করতে হয় প্রাইসিং পার্ট থেকে শুরু করে ডিটেইলে আমি ওই ক্লাসে আরো ভালোভাবে আলোচনা করবো। ঠিক আছে, আজকে জাস্ট এতটুকু বুঝে রাখুন যে গিগ দেখতে অ্যাকচুয়ালি এরকম হয়, যেখানে একটা টাইটেল থাকবে, একটা ব্যানার থাকবে, তারপরে হচ্ছে একটা ডেসক্রিপশন থাকবে, তারপরে আমাদের এরকম গিগের একটা প্রাইসিং এর পার্ট থাকবে, যেখানে এরকম একটা অপশন কম্পেয়ার প্যাকেজ, এরকম 3টা প্যাকেজ থাকবে। 3টা প্যাকেজের আন্ডারে আমরা কোন কোন সার্ভিস রাখছি এবং কোনটার জন্য কতদিন সময় নিয়ে কাজগুলো করে দেব, এবং এটার টোটাল চার্জ কোনটার জন্য কত হবে, এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া থাকে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল একটা গিগ। আর গিগ দেখতে এরকমই হয়, যে এরকম হচ্ছে যে কোনো কেউ যখন সার্চ করবে এরকম ভাবে দেখতে পাবে। ঠিক আছে, এখানে আপনি যদি ইমেল মার্কেটিং লিখে সার্চ করেন, তো ইমেল মার্কেটিং নিয়ে যারা যারা কাজ করছে, কতজন ব্যক্তি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছে সেটা এখানে শো করবে, এবং হচ্ছে ইমেল মার্কেটিং এর সমস্ত গিগ গুলো এখানে এক এক করে শো করবে। এখানে আপনি যেটা লিখে সার্চ করবেন, যে বিষয়টা লিখে সার্চ করবেন, সেই বিষয় নিয়ে কারা কারা কাজ করছে, কতজন ব্যক্তি কাজ করছে, কতগুলো এখানে গিগ আছে, সেই সমস্ত জিনিসগুলো এখানে তারা শো করাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর বিভিন্ন গিগ। আর এই ব্যানার গুলো ইজিলি আপনারা ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন। ঠিক আছে, ক্যানভা দিয়ে কিভাবে ব্যানার ডিজাইন করতে হয় এই জিনিসটা অলরেডি আপনাদের ক্লাসে শেখানো হয়েছে। তো একইভাবে আপনারা আপনাদের এই ব্যানার গুলো ক্যানভা দিয়ে ইজিলি ডিজাইন করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল আমাদের গিগের যে বিষয়টা। এবং এখন আমরা দেখব গিগ সম্পর্কে কি কি রুলস আমাদেরকে ফাইবার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে অ্যাকচুয়ালি, তো এত কিছু তো আসলে বলে বোঝানো সম্ভব না। এখান থেকে আমি জাস্ট মেইন
যে বিষয়গুলো সেগুলো একটু, অর্থাৎ কি রুলস বা কি টার্মস যেগুলো সেগুলো একটু এখানে মার্ক করে করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে ইলিগাল অর ফ্রডুলেন্ট সার্ভিস। ফাইবারে গিগে আপনি কোন ধরনের ইলিগাল বা ফ্রড কোনো ধরনের কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে, ইলিগাল কোন ধরনের সার্ভিস আপনি আপনার গিগে অ্যাড করতে পারবেন না, সেটা এখানে হাইলি মেনশন করে দেয়া আছে। ওকে, এরপরে হচ্ছে ইন্টেনশনাল কপিস অফ গিগস। অন্যের গিগ কখনো কপি করা যাবে না। যেমন ধরুন এই ব্যক্তিটার অ্যাবাউটটা আমার পছন্দ হয়েছে বা ডেসক্রিপশনটা আমার পছন্দ হয়েছে, আমি এই ডেসক্রিপশনটা কপি পেস্ট করে দিলাম আমার গিগে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, বা এই ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, তার ব্যানারটা আমি সেম এইরকম করেই আমার ব্যানারটা ডিজাইন করলাম, তাহলেও কিন্তু হবে না। কোনো কিছুই আপনি এখান থেকে কপি করতে পারবেন না। ঠিক আছে, অন্যের গিগ থেকে আপনি জাস্ট দেখতে পারেন বা আপনি এখান থেকে বুঝতে পারেন যে আসলে অন্যরা কিভাবে গিগ তৈরি করেছে, এখান থেকে একটা ধারণা নিতে পারেন জাস্ট। ঠিক আছে, কিন্তু অন্যের গিগ হুবহু কোনোভাবেই কপি করা যাবে না, সেটা যে কোনো কিছু হোক, টাইটেল হোক বা হচ্ছে ছবিটা হোক বা হচ্ছে ডেসক্রিপশন বা যে কোনো কিছু, এখান থেকে আমরা কপি করতে পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে হাইলি মেনশন করা আছে যে ইন্টেনশনাল কপিস অফ গিগস, অন্যের গিগ কখনোই কোনোভাবে কপি করা যাবে না ইন্টেনশনালি। ওকে, এরপরে হচ্ছে গিগ মিসলিডিংস টু বায়ার্স অর আদার্স। গিগের মিসলিডিং এর বিষয়টা অনেকে বোঝে না। মিসলিডিং বলতে বোঝায় কি, যে ধরুন আপনি গিগ পাবলিশ করেছেন পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে, পিন্টারেস্ট মার্কেটিং এর সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি গিগ পাবলিশ করেছেন। তো এরপরে ক্লায়েন্ট যখন আপনাকে নক করলো, আপনি ক্লায়েন্টকে বললেন যে আমি তো আসলে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে বর্তমানে কাজ করছি না, আমি কাজ করছি ইমেল মার্কেটিং নিয়ে। ঠিক আছে, তো এইটার কথা যদি আপনি বলেন, এটাই হচ্ছে মিসলিডিং। অর্থাৎ আপনি আপনার গিগে ইমেজে বা আপনি সেখানে দিয়ে রেখেছেন আপনার গিগের মধ্যে আমি পিন্টারেস্ট মার্কেটিং এ কাজ করব, পিন্টারেস্ট মার্কেটিং এ কি কি কাজ করবেন যাবতীয় ইনফরমেশন সবকিছু ওখানে দেওয়া আছে। অথচ ক্লায়েন্ট যখন আপনাকে নক করছে, আপনি ক্লায়েন্টকে বলছেন আমি পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করি না, আমি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করি। ঠিক আছে, এটাই হচ্ছে গিগের মিসলিডিং। আপনি যেই বিষয়ে গিগ পাবলিশ করেছেন আপনাকে সেই বিষয়েই সার্ভিস দিতে হবে। আপনি ক্লায়েন্ট বায়ারকে কোনোভাবে বলতে পারবেন না যে আমি ওইটা নিয়ে কাজ করি না, আমি অন্য আরেকটা বিষয় নিয়ে কাজ করি, আপনি চাইলে আমাকে সেখান থেকে কাজ দেন। ঠিক আছে, এটাই হচ্ছে গিগের মিসলিডিং এবং এটা কোনোভাবেই করা যাবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে লো কোয়ালিটি সার্ভিস ও ডেলিভারিজ। কোনোভাবেই লো কোয়ালিটির কোনো সার্ভিস এখানে প্রোভাইড করা যাবে না, লো কোয়ালিটি ডেলিভারিও এখানে হওয়া যাবে না। লো কোয়ালিটি সার্ভিস বলতে বোঝায় বায়ার আপনাকে এখন নক করলো, আপনি বায়ারকে রিপ্লাই করলেন পরের দিন, 24 ঘন্টা পর রিপ্লাই করলেন, 5 ঘন্টা 10 ঘন্টা পরে রিপ্লাই করলেন, এটা হচ্ছে আপনার সার্ভিসটাকে লো কোয়ালিটি করে দেয়। এবং আপনার ধরুন ডেলিভারি ডেট দেওয়া ছিল 10 তারিখ, আপনি 10 তারিখ পার হয়ে গিয়ে 12 তারিখে বা 11 তারিখে আপনি হচ্ছে ডেলিভারিটা দিয়েছেন। এই তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সার্ভিসকে লো করে দেয়, আমাদের সার্ভিসের যে কোয়ালিটি এই কোয়ালিটিকে লো করে দেয়। ঠিক আছে, তো এই ধরনের লো কোয়ালিটি সার্ভিস কোনোভাবেই ফাইবারে দেয়া যাবে না। বাইরের সাথে সবসময় সুন্দরভাবে কথা বলতে হবে, বাইরের সাথে কনভারসেশনটা খুব সুন্দর হবে এবং আপনি বাইরকে কোনোভাবে হার্শলি কথা বলা যাবে না। বাইরের সাথে যতটা ভালোভাবে বাইরের সাথে কথা বলা যায় চেষ্টা করবেন, খুবই হাম্বল থাকার চেষ্টা করবেন বাইরের সাথে। বায়ারকে কোনোভাবে রাগিয়ে দেওয়া যাবে না বা এমন কোনো কিছু বলা যাবে না যেটাতে বায়ার রেগে যায়। ঠিক আছে, আর ডেলিভারির ক্ষেত্রে যে বিষয়টা, গিগের আপনারা ডেলিভারির যে টাইমটা উল্লেখ করে রেখেছেন, নর্মালি আমরা আমাদের গিগে কিন্তু ডেলিভারি টাইম মেনশন করে দিই। ঠিক আছে, এবং সেই টাইম অনুযায়ী আপনাকে ডেলিভারি করতে হবে, কোনোভাবেই টাইম পার হয়ে যাওয়ার পরে আপনার ডেলিভারি দেওয়া যাবে না। আপনার সার্ভিস সবসময় সুন্দর হতে হবে। ঠিক আছে, ফাইবার লেভেল সিস্টেমটা যখন আপনারা দেখবেন, তো সেখানে আমি এই বিষয়গুলো আরো সুন্দর করে বলে দেবো, তখন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে ফাইবারের লো কোয়ালিটি সার্ভিস বলতে অ্যাকচুয়ালি কোন জিনিসটাকে বোঝায়। তো এই হচ্ছে বিষয়, যেটা ডেলিভারি টাইম দেওয়া থাকবে আমাদের গিগে সেই অনুযায়ী তাকে হচ্ছে তার কাজটা ডেলিভারি করতে হবে। এবং বায়ার যখন নক করবে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব বায়ারের সাথে কন্ট্যাক্ট করার বা কথা বলার। ঠিক আছে, কনভারসেশন সবসময় সুন্দর সাবলীল ভাবে হতে হবে। ওকে, এরপরে আরো অনেক কিছু এখানে আছে, এত কিছু আসলে বলে বোঝানো সম্ভব না, এগুলো আপনারা কাইন্ডলি পড়ে নেবেন। ঠিক আছে, এখানে এই পেজটা বিশাল বড় একটা পেজ, এই পেজটা অনেক বড় একটা পেজ, তো এখান থেকে আপনারা পড়ে নেবেন, এখানে যা যা বলা আছে সেলারের সম্পর্কে সে সমস্ত জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, তো এই ফাইভের এখান থেকে এটা হচ্ছে বায়ারদের অপশন, তো এটা আমাদের পড়ার প্রয়োজন নাই। তো একদম এই যে 4.7 শিপিং ফিজিক্যাল ডেলিভারিজ, তো এইগুলো আসলে আমাদের লাগে না এত কিছু, জাস্ট গিগের পার্টটুকু পড়বেন। ফাইবার লেভেলটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে গিগের এই অংশটুকু পড়বেন এবং হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের এই যে বেসিক্স এই অপশনটুকু পড়লেই এনাফ।
ঠিক আছে, তো এটা আপনাদের কাজ দেওয়া থাকলো। আমি আপনাদের হোমওয়ার্ক এখনই দিয়ে রাখলাম যে হচ্ছে আপনারা ফাইবারের এই অংশটাতে এসে তাদের এখানে কি কি বিষয় মেনশন করা আছে এই জিনিসগুলো ভালোভাবে পড়ে নেবেন, ঠিক আছে, যেন কাজ করতে কোনো অসুবিধা না হয়। তো গিগের বিষয়ে যতটুকু বলেছি আশা করি বুঝতে পেরেছেন। তা বুঝতে পারলেও সমস্যা নাই, আগামীকাল ক্লাসে এই জিনিসগুলো আমি আরো সুন্দরভাবে ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। গিগ ক্রিয়েট করাও দেখিয়ে দেবো, প্লাস হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে আরো ডিটেইলে আলোচনা করবো। তো এখন আমরা একটু ফাইবার লেভেল সিস্টেম নিয়ে আলোচনা করি, যে ফাইবার লেভেল সিস্টেমটা কেমন হয়। তো ফাইবার লেভেল সিস্টেম দেখানোর আগে আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে গিগের এখানে দেখুন লেভেল 2, আবার এখানে দেখুন ইনি হচ্ছে টপ রেটেড এবং সেলার, এরপরে ইনিও টপ রেটেড এবং এনার হচ্ছে লেভেল 2, ইনিও লেভেল 2 সেলার। এরপরে লেভেল 1 আছে কিনা একটু চেক করি, এই যে ইনি হচ্ছে লেভেল 1 এর সেলার। তো এই যে লেভেল 1, তারপর কারো কারো আবার লেভেল এখানে উল্লেখ করাই নেই, আবার হচ্ছে ইনি লেভেল 2, এরপরে কেউ কেউ টপ রেটেড, অনেকের টপ রেটেড শো করা। তো এগুলো অ্যাকচুয়ালি কি, লেভেল 1 আমরা কাদেরকে বলছি, লেভেল 2 সেলার আমরা কাদেরকে বলছি, এবং টপ রেটেড আমরা কাদেরকে বলছি, ঠিক আছে। আবার কারো কারো দেখবেন যে কোনো লেভেল শো করছে না, যেমন এনার এখানে কোনো লেভেল এখানে শো করছে না, দ্যাট মিনস উনি এখনো পর্যন্ত লেভেল 0-তে আছে। তো এই লেভেল 0 কারা, লেভেল 1 কারা, লেভেল 2 এর সেলার কারা এবং টপ রেটেড কারা, এবং এগুলো কিভাবে হওয়া যায় এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে আমি এখন ধারণা দেব। তো এই জন্য প্রথমে আমরা একটা ট্যাব ওপেন করে এখানে সার্চ করব ফাইবার লেভেল সিস্টেম, ঠিক আছে। ফাইবার লেভেল সিস্টেম সম্পর্কে এখানে আমরা সার্চ করব। এই যে ফাইবার লেভেল সিস্টেম লেখার পরে আপনারা এটা সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর প্রথমেই যখন চলে এসেছে ফাইবারস লেভেল সিস্টেম, এখানে ক্লিক করছি। যে সম্পূর্ণ জিনিসটা এখানে চলে এসেছে, এই হচ্ছে ফাইবারের লেভেল ক্রাইটেরিয়া। তো লেভেল 1 কারা, লেভেল 2 কারা, টপ রেটেড কারা এবং লেভেল 0 কারা। তো লেভেল 0 তারাই, মানে যারা ফাইবারের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তারা হচ্ছে লেভেল 0, যেমন হচ্ছে আপনারা, ঠিক আছে। আপনারা ফাইবারের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনারা হচ্ছেন লেভেল 0, ঠিক আছে। তো এখন লেভেল 0 থেকে লেভেল 1-এ কিভাবে যাবেন, আবার লেভেল 2 থেকে লেভেল 1 থেকে লেভেল 2-তে কিভাবে যাবেন, লেভেল 2 থেকে টপ রেটেড সেলার কিভাবে হবে, তো এই জিনিসটা সম্পর্কে এখানে আমরা আলোচনা করবো। ফাইবারে নর্মালি 3 ধরনের লেভেল হয়, ঠিক আছে, লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড। টপ রেটেড হচ্ছে সব থেকে বড় লেভেল এবং এর উপরে আর কোনো কিছু নেই, ঠিক আছে। টপ রেটেড সেলার যারা, তারা হচ্ছে ফাইবারের রেকমেন্ডেড সেলার, এবং তাদের দেখা যায় সব থেকে হাইয়েস্ট সেলার হচ্ছে তারাই, ঠিক আছে, তাদের উপরে আর কোনো লেভেল নাই। তো কারা লেভেল 1, কারা লেভেল 2 এবং কারা টপ রেটেড, এবং এই লেভেল 1 কিভাবে হতে হয়, লেভেল 2 কিভাবে হতে হয় এবং টপ রেটেড কিভাবে হতে হয় সেগুলোর ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। কোন কোন ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করলে আপনারা এই লেভেল গুলো পেতে পারেন সেই জিনিসগুলো এখানে ডিটেইলে আলোচনা করা আছে। তো প্রথমে এখানে আছে কিছু বিষয় আছে, যেমন সাকসেস স্কোর। সাকসেস স্কোর অ্যাকচুয়ালি কি, সাকসেস স্কোর হচ্ছে আপনার ফাইবারে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলছেন, আপনি আপনার ক্লায়েন্টকে কত সময় পর পর রিপ্লাই করছেন। ধরুন আপনাকে ক্লায়েন্ট এখন মেসেজ করলো, আপনি তাকে রিপ্লাই করলেন অনেক লেটে, এইটা একটা হচ্ছে আপনার সাকসেস স্কোরকে কমিয়ে দেয়, এটা আপনার রেসপন্স রেট কমে যাচ্ছে। এখানে ক্লায়েন্ট আপনাকে এখন নক করেছে, আপনি তাকে নক করছেন অনেক লেট করে, তো আপনার এখানে রেসপন্স যে রেটটা, সে রেটটা কমে যায়, ডাউন হয়ে যায়, ঠিক আছে। আপনি ক্লায়েন্টকে যত দ্রুত তাকে রেসপন্স করবেন, যত দ্রুত আপনি ক্লায়েন্টকে রিপ্লাই করবেন, আপনার রেসপন্স রেট তত বাড়বে। তো এই বিষয়গুলো সাকসেস রেটের মধ্যে, সাকসেস স্কোরের মধ্যে কাউন্ট হয়। আপনি হচ্ছে ফাইবারে কতক্ষণ অ্যাক্টিভ থাকছেন, আপনি ফাইবারের কাজগুলো প্রপারলি ডেলিভারি করছেন কিনা, ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক কেমন, প্লাস হচ্ছে ক্লায়েন্ট আপনার সাথে কাজ করে স্যাটিসফাই কিনা, এই সবগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে সাকসেস স্কোর। আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে যা যা কাজ করছেন, আপনার প্রতিটা কর্মকাণ্ডের উপর ডিপেন্ড করে ফাইবার আপনাকে একটা সাকসেস স্কোর দিয়ে থাকে, ঠিক আছে। এই সাকসেস স্কোরটা 10-এর মধ্যে কাউন্ট হয়, তো 10-এর মধ্যে এই সাকসেস স্কোরটা কাউন্ট হয়, ঠিক আছে। তো এখানে আপনি ক্লায়েন্টকে কতক্ষণ পর পর রিপ্লাই করছেন, ক্লায়েন্টের সাথে আপনার কনভারসেশন কেমন হচ্ছে, ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ করছে কিনা, ক্লায়েন্ট আপনাকে রেটিং কেমন দিচ্ছে, আপনার রিভিউ কেমন হচ্ছে এখান থেকে কাজের, তো সেই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করে সাকসেস স্কোর, ঠিক আছে। আপনার অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সমস্ত কার্যকলাপের উপর ডিপেন্ড করে এই সাকসেস স্কোরটা। আপনি প্রতিটা কাজ যত সুন্দরভাবে, যত ভালোভাবে হ্যান্ডেল করবেন, আপনার সাকসেস স্কোর তত বাড়তে থাকবে, ঠিক আছে। আর এই সাকসেস স্কোর গুলো
আপনাকে ফাইবার নিজেই দিবে। এরপরে আসছে রেটিং। রেটিং বলতে বোঝায় এখানে আপনার হচ্ছে ক্লায়েন্ট আপনার কাজ করে নিল আপনার কাছ থেকে, ধরুন আপনি একটা কোনো ক্লায়েন্টের কাজ করে দিলেন, ঠিক আছে, কাজ করে দেওয়ার পরে সেই ক্লায়েন্ট আপনাকে একটা রেটিং দেয় বা একটা রিভিউ দেয় এবং 5 স্টার রেটিং দিতে পারে, 4 স্টার রেটিং দিতে পারে, 3 স্টার রেটিং দিতে পারে। তো এটা হচ্ছে রেটিং আপনার ফাইবার অ্যাকাউন্টের। ঠিক আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে কত রেটিং দিচ্ছে, আপনার কাজের জন্য কতটা স্যাটিসফাই, এই জিনিসটা রেটিং দেখে বোঝা যায়। ক্লায়েন্ট আপনার সাথে কাজ করে কতটা সন্তুষ্ট এই বিষয়টা তাদের রেটিং দেখে আমরা বুঝতে পারি। কেউ যদি আমাদেরকে 5 স্টার রেটিং দেয় তার মানে আমরা বুঝে যাই যে হ্যাঁ তার আমার কাজটা খুব পছন্দ হয়েছে। কেউ যদি 4 স্টার রেটিং দেয় তাহলেও আমরা বুঝি যে আমার কাজটা তার পছন্দ হয়েছে। ঠিক আছে, এই যতগুলো ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন প্রতিটা ক্লায়েন্টের টোটাল রেটিং এর একটা হচ্ছে এভারেজ হিসাব হয়। ঠিক আছে, গড় একটা হিসাব হয়। ধরুন আপনি 20 জন ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, 20 জন ক্লায়েন্ট আপনাকে 20টা রিভিউ দিয়েছে এবং 20 ধরনের ক্লায়েন্ট 20টা হচ্ছে রেটিং দিয়েছে আপনাকে। ঠিক আছে, এই টোটাল 20টা রেটিং থেকে একটা গড় হিসাব করে ফাইবার আপনাকে একটা রেটিং দিয়ে দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে এমন না যে দুজন ক্লায়েন্ট আপনাকে 5 স্টার, দুজন ক্লায়েন্ট 5 স্টার রেটিং দিয়েছে, দুজন ক্লায়েন্ট 4 স্টার রেটিং দিয়েছে, দেখা যায় একজন ক্লায়েন্ট 3 স্টার বা 2 স্টার রেটিং দিয়েছে। তো এই সমস্ত রেটিং গুলো ফাইবার আবার গড় হিসাব করে তারা নিজেরা একটা রেটিং আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে রেটিং। এরপরে রেসপন্স রেট একটু আগে বললাম যে কোনো ক্লায়েন্ট আপনাকে যখন রিপ্লাই মেসেজ করছে আপনি তাকে কতক্ষণ পরে রেসপন্স করছেন, আপনি কতক্ষণ পর তাকে রিপ্লাই করছেন, কতক্ষণ পর আপনি তার সাথে কথা বলছেন, এই জিনিসটাই হচ্ছে রেসপন্স রেট। ঠিক আছে, ক্লায়েন্ট যখন আপনাকে নক করবে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ক্লায়েন্টের সাথে কথা বলার বা ক্লায়েন্টকে রিপ্লাই করার। যত দ্রুত আপনি ক্লায়েন্টকে রিপ্লাই করবেন আপনার হচ্ছে রেসপন্স রেট তত বাড়তে থাকবে, আর যত আপনি লেটে রিপ্লাই করবেন আপনার রেসপন্স রেট তত ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে রেসপন্স রেট ডিপেন্ড করে আমাদের রিপ্লাই টাইমের উপর। ঠিক আছে, ক্লায়েন্টকে আমরা কতক্ষণ পরে রেসপন্স করছি, ক্লায়েন্টের সাথে কতক্ষণ পরে কথা বলছি, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে রেসপন্স রেট। তো এখন হচ্ছে নিচে লেভেল ক্রাইটেরিয়া গুলো দেখা যাক। এখানে লেভেল ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে কি আছে, লেভেল 1। আপনি লেভেল 0 থেকে আপনি লেভেল 1-এ কিভাবে যাবেন? ঠিক আছে, যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করে তারা হচ্ছে লেভেল 0। তো এই লেভেল 0-তে কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা লেভেল 1-এর সেলার হয়ে যায়। তো এই লেভেল 1-এর সেলার হতে হলে আপনাকে কোন কোন ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। প্রথমেই হচ্ছে সাকসেস স্কোর এখানে আপনাকে 5+ হতে হবে। ঠিক আছে, একটু আগে যেটা বললাম এই যে প্রথমের এই বিষয়টা, এই সাকসেস স্কোর আপনার হচ্ছে 5+ এখানে হতে হবে। এরপরে রেটিং, গড় রেটিং আপনার অ্যাকাউন্টে 4.4+ হতে হবে। ঠিক আছে, সাকসেস স্কোরও আমাদেরকে ফাইবার দিবে, রেটিংটাও কিন্তু ফাইবারে হিসাব করে দিবে। ঠিক আছে, তো আপনার লেভেল 1-এ যাওয়ার জন্য এখানে রেটিং লাগবে 4.4+। এরপরে রেসপন্স রেট অবশ্যই আপনার 80% হতে হবে। ঠিক আছে, রেসপন্স রেট এখানে 100-র মধ্যে কাউন্ট হয়, 100-র মধ্যে আপনার অবশ্যই এখানে 80% রেসপন্স রেট থাকতে হবে। ঠিক আছে, এরপরে অর্ডারের সংখ্যা আপনার 5টা হতে হবে, অর্থাৎ 5 জন ক্লায়েন্টের সাথে আপনাকে টোটাল 5টা অর্ডার কমপ্লিট করতে হবে আপনার ওই অ্যাকাউন্ট থেকে। আপনার যে ফাইবার অ্যাকাউন্ট সেই ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনাকে টোটাল 5টা অর্ডার কমপ্লিট করা থাকতে হবে। ঠিক আছে, 5টা অ্যাকাউন্ট আপনার কমপ্লিট ওখানে করতেই হবে। এরপরে ইউনিক ক্লায়েন্ট। তো ইউনিক ক্লায়েন্টের বিষয় অ্যাকচুয়ালি কি, ধরুন আপনি কোনো একজন ক্লায়েন্টের কাজ করে দিয়েছেন, ক্লায়েন্ট আপনার কাজ খুবই পছন্দ করেছে, দেখা যায় যে প্রথমে একটা কাজ করে দিলেন, কাজটা তার খুব ভালো লাগলো, তিনি সেকেন্ড টাইম আবারও আপনার কাছে আসলো, এসে আপনাকে আবারও হচ্ছে কাজ দিল বা আপনার আরো একটা অর্ডার তিনি কনফার্ম করলো। এই যে ক্লায়েন্ট প্রথমে কাজ করে সন্তুষ্ট হয়ে আবারও আমার কাছে আসলো, এই যে রিপিট ক্লায়েন্ট গুলো, এরা হচ্ছে ইউনিক ক্লায়েন্ট। ঠিক আছে, যে ক্লায়েন্ট গুলো রিপিট কাস্টমার আমরা বলি না, ঠিক সেরকম রিপিট ক্লায়েন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে ইউনিক ক্লায়েন্ট। অথবা ইউনিক ক্লায়েন্ট আরো একজন হতে পারে, সেটা হচ্ছে অনেক সময় রেফার করে। দেখা যায় যে আমার কাছে যে ক্লায়েন্ট কাজ করে নিল তার আমার কাজ খুবই পছন্দ হয়েছে, ভালো লেগেছে, দেন হচ্ছে তিনি আরেকজন বায়ারকে রেফার করলো যে ওই সেলারের কাছ থেকে আমি কাজ করে নিয়েছিলাম, উনি অনেক ভালো কাজ করে দিয়েছে, আপনি চাইলে তার কাছ থেকে কাজ করে নিতে পারেন। তো ওই ক্লায়েন্ট যখন আবার আমাদের কাছে এসে আমাদের হচ্ছে যে কোনো অর্ডার কনফার্ম করবে, তখন দেখা যায় উনিও আমাদের ইউনিক ক্লায়েন্ট থাকবে। ঠিক আছে, এই যে রেফার করলো আরেকজনকে এবং যাকে রেফার করলো সেই ব্যক্তি আবার আমাদের কাছে এসে কাজ দিল বা অর্ডার কনফার্ম করলো, উনিও হচ্ছে ইউনিক ক্লায়েন্ট। আবার একই কাস্টমার যদি আবারও রিপিট হয়, তো রিপিট আমাদের কাস্টমার যেগুলো আছে, রিপিট ক্লায়েন্ট যেগুলো আছে, তারাও হচ্ছে ইউনিক ক্লায়েন্ট।
ঠিক আছে, তো ইউনিক ক্লায়েন্ট বিষয়টা অ্যাকচুয়ালি এরকম যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করার পরে উনি আপনার কাজ যদি ওনার খুব ভালো লাগে এবং সেকেন্ড টাইম আবারও যদি আপনার কাছে আসে, তাহলে উনি আপনার ইউনিক ক্লায়েন্ট হবে। এবং ওই একই ব্যক্তি কোনো একজন বায়ার আপনার কাছে কাজ করে নিয়েছে, তার ভালো লেগেছে এবং তিনি আরেকজন বায়ারকে রেফার করলো আপনার বিষয়ে, এবং ওই অন্য একজন বায়ার আবার এসে আপনাকে হচ্ছে কাজ দিল বা অর্ডার কনফার্ম করলো, ওই ব্যক্তিও হচ্ছে ইউনিক ক্লায়েন্ট। ঠিক আছে, তো এরকম ইউনিক ক্লায়েন্ট 3জন থাকতে হবে আপনার আপনার অ্যাকাউন্টে, এরকম ইউনিক ক্লায়েন্ট টোটাল 3জন থাকতে হবে। এরপরে আর্নিংস এর এখানে $400, আপনার টোটাল আর্নিং $400 থাকতেই হবে। ঠিক আছে, তা না হলে আপনি কিন্তু লেভেল 1-এ যেতে পারবেন না। এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা যারা কাজ করি, তাদের 5টা অর্ডার কমপ্লিট করার পরে $400 ইনকাম করাটা সম্ভব হয় না নিউ সেলার হিসেবে। ঠিক আছে, যদি আপনি হতেন ওয়েব ডেভেলপার বা হচ্ছে অন্যান্য কোনো সাইট নিয়ে কাজ করতেন, যেখানে হচ্ছে দেখা যায় যে কাজের যে চার্জ অ্যামাউন্টটা এটা অনেক বেশি, তো সেক্ষেত্রে দেখা যায় দুটো একটা অর্ডার কমপ্লিট করলে $400 ইজিলি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এরকম হয় না। ডিজিটাল মার্কেটিং এর যে কাজের যে সার্ভিসের যে চার্জটা থাকে বা যে ডলারটা আমরা এখানে চার্জ করি, এটার পরিমাণে অনেক কম। তো সেক্ষেত্রে 5টা অর্ডার কমপ্লিট করার পরে $400 আসে না। তো এখন ধরুন আপনি এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করেছেন, আপনার সাকসেস স্কোর, রেটিং, রেসপন্স রেট, অর্ডার, ইউনিক ক্লায়েন্ট, এই সমস্ত বিষয়গুলো আপনি কমপ্লিট করে ফেলেছেন, সমস্ত ক্রাইটেরিয়া গুলো আপনার ফিল আপ করেছেন, কিন্তু আপনার আর্নিং এখনো $400 হয়নি। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু লেভেল 1-এ যেতে পারবেন না। এখন এই $400 হওয়ার জন্য আপনাকে যদি এখানে 20টা অর্ডার কনফার্ম করতে হয় বা 20টা অর্ডার কমপ্লিট করতে হয়, তাহলে আপনাকে করতে হবে, তাছাড়া আপনি লেভেল 1-এ যেতে পারবেন না। এখানে যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলোর যে কোনো একটা যদি আপনার ইনকমপ্লিট থাকে, আপনি লেভেল 1-এ যেতে পারবেন না। ঠিক আছে, অর্থাৎ আপনার ধরুন আর্নিং থেকে শুরু করে এই রেটিং পর্যন্ত প্রত্যেকটা কাজই আপনার এখানে কমপ্লিট হয়েছে। ঠিক আছে, আপনার অর্ডারও সব 5টা অর্ডার হয়ে গেছে, ইউনিক ক্লায়েন্টও 3জন হয়ে গেছে, আপনার আর্নিংও $400 হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধুমাত্র সাকসেস স্কোরটা এখনো পর্যন্ত 5+ হয়নি, তাহলেও কিন্তু আপনি লেভেল 1-এ যেতে পারবেন না। অর্থাৎ এখানে যেই ক্রাইটেরিয়া গুলোর কথা বলা আছে, প্রত্যেকটা ক্রাইটেরিয়া যখন একটা একটা করে ফিল আপ হবে, তারপরেই আপনি লেভেল 1-এ যাবেন। যে কোনো একটা যদি ইনকমপ্লিট থেকে থাকে, ওই একটার জন্য আপনি লেভেল 0-তেই ঝুলে থাকবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় যে এখানে যা যা ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা ক্রাইটেরিয়াই আমাদেরকে ফিল আপ করতে হবে, তারপরে আমরা নেক্সট লেভেলে যেতে পারবো। তার আগে আমরা নেক্সট লেভেলে যেতে পারবো না। ঠিক আছে, তো লেভেল 1-এ যাওয়ার জন্য আমাদের এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে। এরপরে আসছে লেভেল 2। তো লেভেল 2-তে হচ্ছে এখানে আরো বেশি কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন এখানে সাকসেস স্কোর 7+ থাকতে হবে, রেটিং এখানে 4.6+ থাকতে হবে, রেসপন্স রেট এখানে আপনার 90% হতে হবে, এরপরে অর্ডারের সংখ্যা আপনার এখানে 20টা লাগবে, ইউনিক ক্লায়েন্ট আপনার 10টা এখানে থাকতে হবে, এরপরে আর্নিংস আপনার হতে হবে $2000। ঠিক আছে, তো এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো যখন আপনারা ফিল আপ করবেন, তারপরে আপনারা লেভেল 2-তে যেতে পারবেন। এরপর টপ রেটেড সেলার হওয়ার জন্য সাকসেস স্কোর এখানে আপনার 9+ লাগবে। ঠিক আছে, রেটিং আপনার এখানে 4.7+, রেসপন্স রেট আপনার এখানে 90% থাকতে হবে। এরপরে আপনার অর্ডারের সংখ্যা এখানে হতে হবে 40টা, ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে আপনার 20 জন, এরপরে আর্নিংস এর এখানে থাকতে হবে অ্যামাউন্ট $10,000। ঠিক আছে, তো এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করার পরে দেন আরেকটা অপশন আছে অ্যাডিশনাল ইভালুয়েশন, যেটা প্রথম দুইটাতে ছিল না কিন্তু টপ রেটেড আছে, সেটা হচ্ছে ইয়েস, এই যে মার্কটা বা এটা আপনার থাকতে হবে। ঠিক আছে, সর্বশেষ এই বিষয়টা আপনাকে থাকতে হবে। টপ রেটেড সেলার হওয়া এতটা ইজি না, এখানে অনেক কাঠখড় পুরাইতে হয়, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয়, তারপরে টপ রেটেড সেলার হওয়া যায়। ঠিক আছে, আর টপ রেটেড সেলার হওয়ার জন্য সব থেকে বেশি কষ্টকর বিষয় হচ্ছে এটা, যেখানে অ্যাডিশনাল ইভালুয়েশন ইয়েস লাগে। তো অ্যাডিশনাল ইভালুয়েশন বিষয়টা অ্যাকচুয়ালি কি? আপনি ধরুন ফাইবারে যখন থেকে কাজ করছেন, সাপোজ আপনি ফাইবারে কাজ করা স্টার্ট করেছেন 2023 সাল থেকে। ঠিক আছে, 2023 সাল থেকে বর্তমানে 2025 পর্যন্ত আপনি কন্টিনিউ ফাইবারে কাজ করে যাচ্ছেন, এবং আপনার টপ রেটেড সেলার হওয়ার জন্য আপনার যা যা ক্রাইটেরিয়া আছে, এই যে আর্নিংস পর্যন্ত, এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করেছেন। এরপরে আপনার আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে অ্যাডিশনাল ইভালুয়েশনের এখানে ইয়েস, এই মার্কটা আপনার এখানে থাকতে হবে, যেটা ফাইবার আপনাকে দেবে। এটা অ্যাকচুয়ালি কি? তো এই যে 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপনার ফাইবার অ্যাকাউন্টের সমস্ত অ্যাক্টিভিটি,
আপনার ফাইবার অ্যাকাউন্ট ওই শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত কিভাবে কাজ করে আসছেন আপনি, আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলছেন, ক্লায়েন্টের সাথে কোনো ঝামেলা আপনার ছিল কিনা, বা ক্লায়েন্ট আপনার কোনো কাজে অসন্তুষ্ট ছিল কিনা, আপনার বিরুদ্ধে ক্লায়েন্ট ফাইবারের কাছে কোনো রকম কোনো কমপ্লেন করেছিল কিনা, বা আপনার বিরুদ্ধে কোনো ক্লায়েন্টের কোনো অ্যালিগেশন আছে কিনা। এছাড়াও ফাইবারে আপনার যত কার্যকলাপ যা যা ছিল একদম শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত প্রত্যেকটা বিষয় ফাইবার খুব ভালোভাবে অ্যানালাইসিস করে। ঠিক আছে, টপ রেটেড সেলার পর্যায়ে যারা যায় তাদের ক্লায়েন্ট তাদের ফাইবার একদম শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ওই অ্যাকাউন্টের সমস্ত অ্যাক্টিভিটি ফাইবার ভালো করে চেক করে। চেক করার পরে ফাইবারের যদি মনে হয় যে না এই ব্যক্তি টপ রেটেড সেলার হওয়ার জন্য যোগ্য, ক্লায়েন্টের সাথে সে বেশ ভালো ছিল, ক্লায়েন্টের সাথে সে ভালোভাবে কাজ করেছে, তার রেটিং ভালো আছে, সবকিছু ভালো আছে শুরু থেকে শেষ পর্যন্ত, তারপরে ফাইবার হচ্ছে ডিসিশন নেয় যে এই ইয়েস এই অপশনটা তারা তাদেরকে দিয়ে দিবে এবং তারা টপ রেটেড সেলার হয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে চেক করার পরেই ফাইবার হচ্ছে ইয়েস এই অপশনটা আমাদেরকে দিয়ে দেয় এবং এই মার্কটা আমাদেরকে দিয়ে দেয়, এই ট্যাগ বলা যায় এটাকে অ্যাকচুয়ালি, এই ইয়েস ট্যাগটা দেয়, তারপরে আমরা হচ্ছে টপ রেটেড সেলার হতে পারবো। এর আগে টপ রেটেড সেলার কিন্তু হওয়া যায় না। ঠিক আছে, টপ রেটেড সেলার হওয়ার জন্য প্রথমে কি করতে হবে, সাকসেস স্কোর আপনার 9+ হতে হবে, রেটিং আপনার 4.7+ হতে হবে, রেসপন্স রেট আপনার 90% থাকতে হবে, অর্ডার আপনার 40টা কমপ্লিট করতে হবে, ইউনিক ক্লায়েন্ট আপনার 20 জন থাকতে হবে এবং আর্নিংস আপনার এখানে $10,000 হতে হবে। ঠিক আছে, এবং অ্যাডিশনাল ইভ্যালুয়েশনের জায়গায় ইয়েস এই ট্যাগটা অবশ্যই অবশ্যই থাকতে হবে, তা না হলে আপনি টপ রেটেড সেলার হতে পারবেন না। এগুলোর যে কোনো একটা যদি আপনার এখানে মিসিং থাকে, যে কোনো একটা অপশন আপনি যদি ইনকমপ্লিট রাখেন বা ইনকমপ্লিট থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু টপ রেটেড সেলার হতে পারবেন না। ঠিক আছে, আর এডিশনাল ইভ্যালুয়েশন হচ্ছে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেছি তখন থেকে বর্তমান সময় পর্যন্ত আমাদের অ্যাকাউন্টের সমস্ত অ্যাক্টিভিটি সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে সমস্ত বিষয়গুলো চেক করে দেন ফাইবার আমাদেরকে ইয়েস এই ট্যাগটা দিয়ে দেয়। ঠিক আছে, তারপরেই আমরা হচ্ছে টপ রেটেড সেলার হতে পারি। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো টপ রেটেড সেলারের এই বিষয়টাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। ঠিক আছে, ফাইবারের লেভেল সিস্টেম সম্পর্কে যা যা বললাম এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা আমাকে একটু জানাবেন। ওকে, তো ফাইবার নিয়ে আজকে টোটালি বেসিক একটা ক্লাস ছিল। ফাইবার সম্পর্কে জাস্ট আমি আপনাদের কাছে টুকটাক ধারণা দিয়েছি, ফাইবারটা অ্যাকচুয়ালি কেমন হয়, এখানে কারা কারা কাজ করতে পারে, কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, এই বিষয়ে জাস্ট আজকে ধারণা দিলাম। এবং আগামীকাল ক্লাসে আপনারা হচ্ছে প্রত্যেকে জয়েন হবেন, কারণ আগামীকালের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আগামীকাল আমরা গিগ পাবলিশ করা দেখবো। ঠিক আছে, ফাইবারে গিগ কিভাবে পাবলিশ করতে হয়, একটা গিগ কিভাবে তৈরি করতে হয়, এই সমস্ত জিনিসগুলো আগামীকাল ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই আগামীকালের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন আগামীকাল। আর আগামীকাল ক্লাসে আপনাদের কিন্তু শান্ত স্যারও জয়েন করবে। ঠিক আছে, আগামীকাল ক্লাসে শান্ত স্যারও জয়েন করবে, কাজে ক্লাসটা কেউ মিস করবেন না। ক্লাসের আগামীকাল শান্ত স্যারের কিছু টপিক আছে হয়তো বা এখনো বাকি আছে, তিনি সেই বিষয়ে হয়তো বা কথা বলবেন আপনাদের সাথে। তাই আগামীকাল ক্লাসে অবশ্যই জয়েন হওয়ার চেষ্টা করবেন। আমার ক্লাসটাও ইম্পর্টেন্ট, প্লাস শান্ত স্যারের ক্লাসটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসে এর থেকে বেশি কিছু আমি আর দেখাচ্ছি না। আজকে যা যা বলেছি বেসিক জিনিস বলেছি, নিয়ম কানুন বলেছি, ফাইবারের রুলস গুলো সম্পর্কে জানিয়েছি। তো আজকে ক্লাস এই পর্যন্তই থাক, এর থেকে বেশি কিছু আমি আর দেখাচ্ছি না বা শেখাচ্ছি না। তো এতক্ষণ পর্যন্ত আমি যা যা বলেছি এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা রোল নাম্বার গুলো দিতে পারেন। ঠিক আছে, আজকে ক্লাস টপিক নিয়ে আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা একটু রোল নাম্বার গুলো দিবেন।